এখন শুধু একটা কথা বলতে চাই যে আমি তো ইচ্ছা করে জন্মাই নেই, আমাকে আল্লাহ আল্লাহ খোদা আমাকে এই দুনিয়া পাঠিয়েছে। তারপর তো আমি একটা মানুষ, তারপরে অন্য কিছু। আর মেয়ে হওয়া তো পাপ না, আমি তো ইচ্ছা করে জন্মাই নেই এই দুনিয়া। আমি আগে শুনতাম যে মেয়ে হওয়া নাকি পাপ, মেয়েদের নাকি মেয়েরা জন্মাইলে ওদেরকে মেরে ফেলতো। এখন এখন নিজে দেখতেছি যে সত্যি মেয়ে হওয়া অনেক বড় পাপ, অনেক বড় অপরাধ। মেয়ে জন্মেছে বলে আব্বু তার পরিবারে কোনো বেশি, তারপরে পুরো দিন ধরে কিছু খাওয়া নাই, পানি খেয়ে আসি। আর রাতে যখন আম্মু কাছে বলছি যে আম্মু সকালে দুপুরে তো একটা রুটি খাইছিলাম, এখন কি খাবো? আম্মু বলে যে দুপুরে তো খাইছই, এখন আমার চুমুকে ঘুমায় পড়ো। আমি তারপরে আমার মুখে চুমু দিত আর আমি কাঁদতে কাঁদতে ঘুমায় পড়তাম। কখন আমি নিজেও জানি না, পেটে কি জানিয়ে। আজকে সকাল থেকেও কিছু খাওয়া হয় না, এখন তো দুপুর হয়ে গেছে আর এখন জানি না আমি কি খাবো। আর রাতে আবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, একটু আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেন, অনেক সাহস যোগান, যার কারণে আমরা এই অসহায় ফ্যামিলির প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তা আজকে যে বোনটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, তার জীবনে অনেক ট্র্যাজেডি। আসলে তার মূল কারণ হলো সে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই তার পাপ। আসলে কেন মেয়ে হয়ে জন্ম নেওয়াটা পাপ শুনবো তার কাছে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। চলুন আমরা কথা বলে জানিয়ে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম SM আরকিয়া পলি, সংক্ষিপ্ত নাম পলি। পলি। আচ্ছা, আমরা জানলাম যে তুমি তোমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, কেন আসলে? আমি আমি সবচেয়ে প্রথম কথা, আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমার বাবার কাছে আমি ঠিকমতো সেই ভালোবাসাটা পাইনি। আমার 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 প্রতি আমার বাবার যে ভালোবাসাটা, সেটা আমি কখনো দেখিনি বাবার কাছ থেকে এত পাওয়া। মানে তিনি মাঝে মধ্যে বলতো যে ছেলে হলে ভালো হইতো। আমি তারপর বলতাম যে ছেলে যদি ভালো হইতো তাহলে এখানে আসো কেন, এখন তুমি চলে যাও অন্য জায়গায়, তো আমাদের সাথে তোমার থাকার দরকার নেই। মাঝে মধ্যে স্কুলে অনুষ্ঠান হতো, সংস্কৃতির অনুষ্ঠান, তারপরে এখানে দেখতাম বাবারা আসতো, তারপরে বাচ্চাদের সাথে এদেরকে মানে অনেক কিছু কিনে দিত, কিন্তু আমার সাথে এরকম কিছু ছিল না। সাংস্কৃতিক অনুষ্ঠান কি, আমার স্কুলে যেতাম তখন আমি একা একা যাইতাম, আমার আম্মু অসুস্থ ঘরে থাকতো। আর আর কোনোদিন আমি দেখি নাই যে আব্বু কোনদিন গেছে আমার সাথে। যখন যাইতো সেটা হচ্ছে যদি বাসায় ঝগড়াঝাটি হইতো, যাও না কেন এরকম, তখন আব্বু যাইতো, কিন্তু যাইতো আমাকে দিয়ে আবার চলে আসতো। ওই আমাকে আশা লাগতো একা একাই, যেটা আমার খুব কষ্ট লাগতো। ছোটবেলায় এগুলা দেখে দেখে আমি বড় হয়েছি। আর আর ভাল লাগে না আমার ঠিক এই অবস্থায় থাকতে। ঝগড়াঝাটির কথা যে বললা, ঝগড়াঝাটি কি নিয়ে হতো, কেন হতো? ঝগড়াঝাটি আমি ছোটবেলায় বুঝতে পারতাম না কেন ঝগড়াঝাটি হইতো। মানে ওরা প্রচুর ঝগড়াঝাটি করতো, আর আমি এক কোণে বসে বসে শুধু কাঁদতাম আর ভাবতাম এরা কেন এরকম মারামারি করতেছে, কেন এত অশান্তি করতেছে। তারপর আমি যখন আস্তে আস্তে বড় হইলাম তখন বুঝলাম যে আসলে আমার জন্য ঝগড়াঝাটিটা হইতেছে। আমি মেয়ে হয়ে জন্মেছি বলেই এই ঝগড়াঝাটিটা। তারপর আমি মাঝে মধ্যে নামাজ করি, নামাজের মধ্যে আল্লাহকে ডাকি, বলি যে কেন তুমি কেন আমাকে এই দুনিয়ায় পাঠাইলা, যখন এতই কষ্ট দেওয়ার ছিল কেন পাঠাইলা? আমি আর পারতেছি না এই কষ্ট সহ্য করতে। প্রচুর কষ্ট দিত আমার আব্বু আমাকে, ঠিক মতো মানে টাকা পয়সা দিত না। মানে এক কথায় এমন একটা, মানে উনি যদি নাও মারতো, উনার যে কথাবার্তা, সেই কথাবার্তা গুলো মানে এমন ছিল যেন মনে হয় যেন বলার বাইরে। আচ্ছা, একটাবার তুমি বলেছিল যে একটা চকলেট কিনে চাইতে গিয়ে কি ঘটেছিল, কি বলেছিল তোমার বাবা? ওটা আমি তখন মানে প্রথম আমি স্কুলে যাচ্ছি, আমি ক্লাস 1-এ পড়ি। তো তখন স্কুল থেকে আসার পথে আমি একটা দোকানে গেছি, আব্বুকে বলছি আব্বু আমাকে একটা চকলেট দাও তো। সেটা 5 টাকা একটা চকলেট ছিল। তো আমি চকলেটটা নিলাম আর আব্বু আমার হাতে এরকম ভাবে অনেক জোরে মুচড় দিয়ে চকলেটটা রেখে দিল।
আমি প্রচুর ব্যথা পেয়েছি। আমি তারপর কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে বাসায় এসে আম্মুর কাছে কাঁদছি যে আব্বু আমাকে হাত ধরে মুচড় দিছে। তারপরে এই ব্যথাটা অনেক দিন ছিল, কিন্তু আমি আব্বুকে অনেক ভালোবাসতাম যে আমি মানে কিছু হলে কয়েক মিনিট পরে ভুলে যেতাম যে আব্বু কি করছে, কেন এরকম করছে, বুঝতে পারতাম না। কিন্তু এখন যখন বড় হইতেছি তখন বুঝতে পারতেছি আমি আব্বুকে যতটা ভালোবাসি আব্বু আমাকে ততটাও ভালোবাসে না। যা ভালোবাসে এটা দুনিয়ার ঘরের বাইরে, দুনিয়ার মানুষের সামনে, কিন্তু ভেতরে কোনো ভালোবাসা নেই আমার প্রতি আব্বু। মানে মানুষ দেখানো ভালোবাসতো, যে মানুষ যাতে বুঝতে পারে যে সে তার সংসারে বাবা স্ত্রী সন্তানদের ভালোবাসে, কিন্তু ঘরে সে অন্যরকম মূর্তি হয়ে দাঁড়াইতো। তার মানে সেটা তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছোই বলে, মানে ছেলে হলে এই সমস্যাগুলো হতো না। আমি তো শুনি এটাই যে যদি ছেলে হইতো ভালো হইতো, কিন্তু আমার মা মাঝে মধ্যে বলে যে যে আব্বু নাকি বলতো যে মেয়ে হলে মেরে ফেলবে আর ছেলে হলো সমস্যা। তখন আমার একটা প্রশ্ন থাকতো, যদি এমনই হয় যে মেয়ে হলো সমস্যা, ছেলে হলে মেয়ে হলো মেরে ফেলবে, ছেলে হলো সমস্যা, তাহলে এরা সন্তান নিল কেন? তাহলে আমারও তো এত কষ্ট করা লাগতো না। তখন কি বুঝলে আসলে যে মানে ছেলে হলে মোটামুটি কিছুটা হলো মেনে নিত, মেয়ের কারণেই এই জিনিসগুলো হচ্ছে? কারণ তার মানে তোমার বাবার অর্থ সম্পদ কি কাউকে দিতে চায় না? মানে তার অনেক অর্থ সম্পদ আছে, থাকার পরেও আজকে তুমি এতিম, অসহায়। মানুষ বাবা মারা গেলে এতিম হয়, কিন্তু তোমার বাবা থাকা অবস্থায় তুমি এতিম হয়ে পড়ছো। আচ্ছা, একটু জানতে চাই যে তুমি পড়াশোনা এখন কিসে পড়ো? এখন আমি 6-এ পড়ি, এবার 7-এ উঠবো। আচ্ছা, পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা তোমার? আমার পড়াশোনা হয়ে আমার বড় স্বপ্ন আছে আমার পাইলট হওয়া। আমার ছোটবেলা থেকে এটা স্বপ্ন ছিল পাইলট হওয়া। এমনিতে আমি নাচ গান করি, এটা শখের জন্য, মানুষের একটা শখ থাকে, সেই শখের জন্য আমি বড় হয়ে অনেক বড় হতে চাই। আমি চাই যাতে মানুষ আমাকে চেনে, আমাকে 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 জানুক, যে সবার মুখে মুখে আমার নামটা ছড়াক। আমি এটা চাই, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, এই জন্য পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু এখন তো তুমি তোমার মাকে নিয়ে বাবার থেকে আলাদাটা কেন হলে? তোমরা কেন আলাদা আছে? আলাদাটা আছি এই মানে ওদের সবসময় ঝগড়া হইতো, টাকা পয়সা নাই এইরকম নিয়ে প্রচুর ঝগড়া হইতো। আর সবচেয়ে বড় কথা আমি মেয়ে, এই নিয়ে ওদের আরো বেশি ঝগড়া হইতো। হ্যাঁ, বল। তুমি একটা সময় বলছিলা যে তুমি তোমার চাচাতো ভাইয়ের দ্বারা কি যেন একটা সমস্যা হয়েছিল, বলবা? সেটা খুব ছোটবেলায়, সেটা ইফটিসিং যেটা বলা হয়, ওই ইফটিসিং এর শিকার হয়েছিলাম। কিন্তু আমার চাচাতো ভাইয়ের দ্বারা আমার সেটা এখন এতটা মনে নেই, শুধু আমি জানি ইফটিসিং এর আমি শিকার হয়েছিলাম ছোটবেলায়। আচ্ছা, তো তারপরে তুমি তোমার মাকে বলেছিলা সেটা? জি, আমি আমার আম্মুকে সেটা বলছিলাম। আব্বু এটা শুনছিল, কিন্তু আমি জানি না কেন, মানে আব্বু এটা পাত্তাই দিল না। আব্বু ওদেরকে, যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাদেরকে আদর করে, তাদেরকে আপনি করে বলে, আর আমাকে তুই তুকারি করে বলে, যেটা আমার খুব কষ্ট লাগে। তুমি আরেকটা সময় বলছিলে যে তুমি ঘরে বসেছিলা, তোমার আম্মুকে মেরে বাথরুমের মধ্যে ফেলে দিছিল, ওই ঘটনাটার কথা কি মনে আছে তোমার একটু? জি, সেটাও খুব ছোটবেলা। আমি তখন মানে আমি তখন খাইতেছিলাম, আর এই সময় আব্বু আর আম্মুর মধ্যে কি জানি নিয়ে একটা ঝগড়া লাগলো। তারপর সেই ঝগড়া হতে আব্বু আম্মুকে মানে বাথরুমের মধ্যে নিয়ে ফেলে দিছে। আমি তো সেটা অন্যদিকে বসে দেখে কাঁদতেছি। তারপরে আম্মুর হাতেও ব্যথা দিছিল। আমি তখন বুঝতে পারতাম না কেন এরকম হইতেছে। যখন বড় হলাম তখন বুঝলাম যে এইসব মারামারি ঝগড়াঝাটি এগুলো আমার জন্য, কারণ আমি মেয়ে হয়ে জন্মেছি। এই যে কথাগুলো যখন তোমার মনে পড়ে, বা যখন তুমি শুনেছো যে মেয়ে হয়ে জন্ম নিয়েছো বলে তোমার বাবা তোমাকে দেখতে পারে না, বা তোমার আম্মুকে অনেক সময় হুমকি দিয়েছে, বা তোমাকেও মারার হুমকি দিয়েছে, যার কারণে তোমরা এখন আলাদা থাকো, যখন এই কথাগুলো তোমার মনে পড়ে তখন ওই সময়গুলো তোমার কেমন মনে হয়? আসলে কি করো তখন? মানে প্রচুর কাঁদি, আম্মু থাকলে আম্মুকে জোরে জোরে কাঁদি, অথবা এমন মনে হয় যে মরে যায়, আর বাঁচতে ইচ্ছা করে না, এত কষ্ট। ঘরের একটা কোনায় বসে বসে কাঁদি যে
তারপরে নামাজ করার সময় আল্লাহকে বলি যে কেন কেন তুমি আমাকে পাঠাইলা, আমার আর ভালো লাগতেছে না, তুমি আমাকে নিয়ে যাও, আমার পারবো না সহ্য করতে। এই যে এখন যে তোমরা 2-3 মাস হলো আলাদা রয়েছো তোমার আম্মুকে নিয়ে একা, কিভাবে চলতেছে তোমার সংসার বা তোমার এই ঘর ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়া কিভাবে চলতেছে আসলে? সেটা এই যে আমার আম্মুকে একজন একজন আন্টি বলছে যে মসজিদে আমার যে সার্টিফিকেট আছে সেগুলো অথবা এগুলো নিয়ে বলতে, তাহলে ওরা কিছু কিছু দিবে। আমার সেটা করে চলতেছে। আর খাওয়া দাওয়া এসব এগুলো দিয়ে আমরা চলতেছি। আর খাওয়া দাওয়া অল্প অল্প মানে এখন ভাতটা অনেকদিন হয়ে গেছে আমরা খাই নাই, ওই রুটি এগুলা একটু করে খাই। আজকে সকালে কি খেয়েছো? কোনো কিছু খাই নাই। এখনো কিছু খাওনি? না এখন পর্যন্ত কিছু খাও নাই? না মানে খাবার কি বাসায় জোগাড় করতে পারে নাই? না। সুপ্রিয় দর্শক, শুনলেন যে প্রায় 4 দিন 5 দিন হয়ে গেল এখনো ভাতের মুখ দেখে নাই, একটু রুটি খায়। আর আজকের দিনও প্রায় বেলা 1টা বেজে গেছে, এখন পর্যন্ত এই বাচ্চা মেয়েটি খায় নাই। আসলে কি বলবো যে একদমই ভাষা খুঁজে পাচ্ছি না আসলে, যে এতটা মর্মান্তিক আর এতটা জানোয়ার মানুষ হতে পারে যে এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে থাকা সত্ত্বেও সে বলে যে মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে সে মেয়েকে গলা টিপে মারতে চায় বা সে আজকে দূরে, অথচ তাদের ভাস্তাদেরকে সে অনেক আদর স্নেহ করে, আর মেয়ে বলে তাকে আদর স্নেহ করে না। এইরকম মানুষ এখনো পৃথিবীতে আছে। আর সৃষ্টিকর্তা জানি না যে আসলে সব মানুষদের কেন হাতে নাতে বিচার করেন না। এই যে তুমি আসলে প্রতিবেদনে সামনে আসলা, তুমি কি বলতে চাও দেশবাসীর কাছে? আমি বলতে চাই যে এই দুনিয়া এখন শুধু আমার আম্মু আছে একমাত্র। আমি শুধু সবার প্রথমে আমার আম্মুকে সুস্থ করতে চাই। আমার আম্মু যদি সুস্থ হয়ে যায় আমার আর কিচ্ছু লাগবে না এই দুনিয়া। আমার শুধু যারা দেখতেছে তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার আম্মুকে সুস্থ করে দেন, তাহলে আমার কিছু লাগবে না। তোমার আম্মুর কি অসুখ? আমার আম্মুর লিভারের টিউমার, তারপর আরো এরকম অনেক অনেক রোগ আছে। আমার আব্বু মাঝে মধ্যে লোকদেরকে বলে যে ওর এমন অসুখ হয়েছে ও বাঁচবে না, আবার অনেকে বলে আমার আম্মু নাকি পাগল। আমি আমি জানি না কেন আব্বু এরকম বলে আমাকে। মাঝে মধ্যে আমার সামনে বলে যে এ মরে গেলে আমি বেঁচে যাই, আমার আম্মুকে বলে যে মরে গেলে আমি বেঁচে যাই। তারপরে আমি আব্বুকে বলি যে তোমার যে মানে তোমার কেমন লাগে, আমার যদি মা মারা যায় আমার কেমন লাগবে। কিন্তু তাও তার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি ছোটবেলা থেকে এটাই শুনতেছি যে আম্মুকে বলতেছে যে মরে গেলে আমি বেঁচে যাই। সুপ্রিয় দর্শক, আসলে কি বলবো যে আমাদের খুবই কান্না পাচ্ছে যে আসলে এতটা পশু এতটা জানোয়ার মানুষ কি করে হতে পারে। তো তুমি মানে দেশে ও প্রবাসী যে ভাই বোনরা আছে বা তোমার আঙ্কেল আন্টি আছে, তো তাদের কাছে বিশেষভাবে তোমার কিছু আছে? আমি যদি চাইতেছি যে আমি আমার আম্মুকে সুস্থ করি, আর আমার যে স্বপ্ন আছে বড় হয়ে আমি সেটা পূরণ করি। আমার স্বপ্ন আছে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব, আমি পাইলট হবো। আমার সেই স্বপ্নটা আমি যদি পূরণ করতে পারি আর আমার আম্মুকে সুস্থ করতে পারি। তো এই প্রতিবেদনটা দেখে হয়তো দেশে প্রবাসী অনেক লোক তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, তো সে কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে? আমার আম্মুর একটা বিকাশ নাম্বার আছে, একটু বলবে? আমার বিকাশ নাম্বার 01956995803। আরেকবার বলো। 01956995803। ঠিক আছে, ভালো থেকো। আমরা দোয়া করি যে তোমার আম্মু সুস্থ হোক বা তোমার স্বপ্ন পূরণ হোক আস্তে আস্তে। সুপ্রিয় দর্শক, শুনলেন এই ছোট্ট বোনটির কথা, তার কষ্টের কথাগুলো। সে আজকে মেয়ে হয়ে জন্ম নিয়েছে বলে সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, বাবা থেকেও এতিম। বাবার অনেক সম্পদের মালিক, তারপরও আজকে তার কিছু নেই। এটার একমাত্র কারণ সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে। তো
তো আসুন না, বর্তমান তার মা খুব অসুস্থ, যে বাড়িটাতে রয়েছে বাড়িটার বাড়িওয়ালা তাদেরকে অনেক দয়া করে থাকতে দিয়েছে, ভাড়া নেয় না, হয়তো একটা সময় নেবে। তার মা রাত্রিরে এশার নামাজের সময় মসজিদে গিয়ে দাঁড়ায় থাকে, মানুষ যদি কিছু দেয় তো তাকে দেওয়া হয়তো তাদের খরচ চলে, না হলে চলে না। আজকে প্রায় 4 দিন 5 দিন তারা অনাহারে, হয়তো কিছু বিস্কিট পানি খেয়ে রয়েছে। কিন্তু আজকেই এই বেলা এতটা হওয়া পর্যন্ত এই মেয়েটির পেটে কিছু যায় নাই, কারণ কোনো খাবার তারা সংগ্রহ করতে পারে না। তা আসুন না দর্শক, আমরা এই অসহায় ফ্যামিলির পাশে, অসহায় বোনটির পাশে দাঁড়াই। সে একটা কথা বলেছে কথায় কথায়, যেতে সে যদি স্টাবলিশ হতে নাও পারে, তার মা যেন বেঁচে থাকে। তার মা যদি পৃথিবীতে না থাকে তাহলে হয়তো সেও থাকবে না। সে এমন কথা বলেছে যে মা না থাকলে আমিও হয়তো সুইসাইড করবো, কারণ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো এই বোনের কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কষ্ট লেগে থাকে, মনে দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই সহযোগিতা বাড়িয়ে দেবেন। যে নাম্বারটি দেওয়া হলো, নাম্বারটি বিকাশ করা। আশা করি সবাই পাশে দাঁড়াবেন, বিশেষ করে ওর মাকে সুস্থ করার জন্য সহযোগিতা করবেন এবং ওর পাশে দাঁড়িয়ে ওর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবেন। এই প্রতিবেদনটা দেখে যদি একটু সহযোগিতা বাড়িয়ে দেন তাহলে আমাদের সার্থকতা। তা আপনারা যদি পাশে থাকেন অসহায় মানুষগুলো, তাহলে আমরা দেশের আনাচে কানাচে এরকম অসহায় প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।